অ্যাপল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস, যিনি একজন ব্রিলিয়ান্ট লিডার, যাকে নিয়ে হাজার হাজার মোটিভেশনাল ভিডিও ইউটিউবে আছে। হয়তোবা তার ভিডিও তোমরা অনেকেই দেখেছো, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আচ্ছা, যদি এমন হয় স্টিভ জবস তার 50 বছরে যা যা শিখেছেন তা যদি কয়েক মিনিটে বলতে পারি, তাহলে বিষয়টা কিন্তু মন্দ হয় না। আশা করি তোমরাও আমার সাথে একমত হবে, ভালোই তো হয়। 2005 সালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটি স্পিচ দিয়েছিলেন, আর এতে তার জীবনের সবথেকে বড় লার্নিংটাই কয়েক মিনিটে বলেছিলেন, আর সেটা 3টা স্টোরির মাধ্যমে। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি সেই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে যেই স্পিচ দিয়েছিল সেটা কি তোমরা শুনেছিলে, হয়তোবা কয়েকজন বাদে সবাই বলবেন তার একটাই কারণ হতে পারে সে ইংলিশে সেই স্পিচটা বলেছিল। বড় বড় মোটিভেশনাল স্পিকাররা এই স্পিচটাকে হাইলি রিকমেন্ড করেছিল সবার জন্য, জীবনে একবার হলেও শোনার জন্য, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে অনেকেই হয়তো আমরা এই স্পিচটা শুনতে পারি নাই। তাই আমি আজ চেষ্টা করেছি বাংলায় এই স্পিচটা তুলে ধরার জন্য। তাহলে চলো শুরু করা যাক। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি, আর আজ আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান খুব কাছ থেকে দেখছি। আজ আমি আমার জীবনের তোমাদেরকে 3টা গল্প শোনাতে চাই। খুব বেশি আহামরি কিছু না, শুধু 3টা গল্প। প্রথম গল্পটি হচ্ছে জীবনটাকে এক সুতোয় বাঁধা নিয়ে। রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার 6 মাসের মাথায় আমি পড়াশোনা ছেড়ে দিই। অবশ্য বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছেড়ে যাওয়ার আগে প্রায় বছর দেড়েক আমি সেখানে ছিলাম। আমি কেন পড়ালেখা ছেড়েছিলাম? ঘটনা শুরু আমার জন্মের আগের থেকেই। আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের অবিবাহিতা শিক্ষার্থী। তিনি আমাকে দত্তক দিতে চাইলেন। মা আমাকে এমন পরিবারে দত্তক দিতে চাইলেন যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলেন। কিন্তু আমার জন্মের পর আমার বাবা মার মনে হলো তারা আসলে একটা মেয়ে সন্তান আশা করেছিল। গভীর রাতে তারা সেই আইনজীবী পরিবারকে ফোন দিয়ে বললেন অপ্রত্যাশিতভাবে আমার একটি ছেলে সন্তানের জন্ম হয়েছে, আপনারা কি তাকে দত্তক নিতে চান? তারা বললেন অবশ্যই। আমার মা পরে জানতে পারেন ওই আইনজীবীর পরিবারের কেউই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে নাই। আমার দত্তক বাবা এমনকি হাই স্কুল থেকেও পাশ করে নাই। এইসব জেনে আমার মা দত্তক চুক্তিপত্রে স্বাক্ষর দিতে চান নাই। কয়েক বছর পর আমার দত্তক বাবা মা তাদেরকে কথা দিলেন তারা অবশ্য আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, এবং সেই কথা শুনেই আমার বাবা মা আমাকে দত্তক দেওয়ার কথা রাজি হলেন। এইভাবেই আমার জীবন শুরু হলো। 17 বছর পর সত্যি আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আমি বোকার মতো স্ট্যামফোর্ডের ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়কেই বেছে নিয়েছিলাম। আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মা তার জমানো টাকাগুলো আমার পড়াশোনার পিছনেই ব্যয় করতে থাকলো। 6 মাস যাওয়ার পরে আমি এর কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না। এই বিশ্ববিদ্যালয় আমার ভবিষ্যৎ গড়ার জন্য কতটুকু ভূমিকা পালন করবে সেটা আসলেই আমি বুঝতে পারছিলাম না। অথচ আমি আমার বাবা মায়ের সারা জীবনের গোছানো টাকা এই পড়াশোনার পেছনেই ঢেলে দিচ্ছিলাম, এবং আমি সিদ্ধান্ত নিলাম বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়া, এবং বিশ্বাস রেখেছিলাম এরপর যেন সবকিছু ঠিকঠাক মতোই চলে। সেই সময়ের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও আমার কাছে এখন মনে হয় সিদ্ধান্তটা আমার কাছে সেরা সিদ্ধান্ত ছিল। পড়ালেখা বন্ধ করে দেওয়ার পরে আমি সহজেই বিরক্তিকর ক্লাস থেকে মুক্তি পেলাম। এরপর আমার পছন্দের ক্লাসগুলোতেই আমি ভর্তি হতে শুরু করলাম। সেই সময়ের কোনো ঘটনাই খুব বেশি রোমান্টিক ছিল না। আমার কোনো থাকার জায়গা ছিল না। আমি আমার বন্ধুর রুমের ফ্লোরে ঘুমাতাম। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি 5 সেন্ট করে পেতাম, আর তা দিয়েই আমি খাবার কিনে খেতাম। সপ্তাহে অন্তত একবার ভালো খেতে প্রতি রবিবার রাতে 7 মাইল হেঁটে শহরের অপর প্রান্তে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম। আমার ভীষণ ভালো লাগতো। আমার কৌতূহল আর ইনটিউশনের কারণেই আমি বেপরোয়া যা কিছু করেছি পরবর্তীতে তার বেশিরভাগই আমার কাছে মূল্যবান হিসেবে প্রতীয়মান হয়েছে। তোমাদের একটা উদাহরণ দেই। রেড কলেজে সে সময় সম্ভবত ক্যালিগ্রাফি কোর্স হতো। ক্যাম্পাসের দেওয়ালগুলোতে পোস্টার এবং লেবেল আঁকা হতো হাতে করা ক্যালিগ্রাফি দিয়ে। যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, আমি সেরিফা ও সানসেরিফ টাইপ শিখলাম। বিভিন্ন ফন্টের স্পেস কমানো বাড়ানো সহ চমৎকার টাইপোগ্রাফি তৈরির কৌশল শিখলাম। এটা ছিল দারুণ এবং ঐতিহাসিক বিজ্ঞানের বাইরে একটা আর্ট যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। এই ক্যালিগ্রাফি জিনিসটা যে আমার জীবনে কাজে আসবে এটা আমি জীবনেও ভাবি নাই। কিন্তু 10 বছর পর আমরা যখন প্রথম ম্যাকিনটশ কম্পিউটারে ডিজাইন করি তখন সেই জ্ঞানের পুরোটাই আমার কাজে লেগেছিল। ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটাই ব্যবহার করি। এটা ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার।
আমি যদি সেই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি না হতাম তবে ম্যাক কম্পিউটারের নানান টাইপফেসার আনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজেই নকল করেছে তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারে এই ধরনের ফন্ট থাকতো না। আমি যদি বিশ্ববিদ্যালয়ে না ছাড়তাম তাহলে কখনো হয়তো আমার এই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হওয়া হতো না। 10 বছর পর এত সুন্দর যোগসূত্র তৈরি করতে পারতাম না। এই ভিডিওটা যেহেতু একটু বড় হবে তাই আমি চেষ্টা করেছি দুইটা পার্টে নিয়ে আসার জন্য। আজ আপনাদের মাঝে ফার্স্ট পার্টটা শেয়ার করলাম, সেকেন্ড পার্টটা নেক্সট টাইম অবশ্যই দিব। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।